স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের চন্দনায় সে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ১১৫ উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসে এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি স্থগিত, ১.৫ মাসের মধ্যে উদ্যোগ নেয়ার আশ্বাস। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিকেল থেকে রাজধানীর গুলশান ও বনানী এলাকায় সড়ক বন্ধ করে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। পুলিশের বরাত দিয়ে গুলশান এলাকার বিভিন্ন নামী ক্লাব ও রেস্টুরেন্টের পক্ষ থেকে সদস্যদের কাছে পাঠানো খুদে বার্তায় সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানানো হয়। এছাড়াও বিদেশি দাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও খুদে বার্তায় সন্ত্রাসী হামলার শঙ্কায় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিকেল থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের টহল দিতে দেখা যাচ্ছে গুলশান, বনানী ও ধানমন্ডি এলাকায়। এসব এলাকার সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক স্থাপনার কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও দাবি করছেন স্থানীয়রা। এদিকে সন্ধ্যার পর চট্টগ্রামেও নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। আমরা তো কিছুই বলতে পারছি না, বাট আমরা বিইং আ মেম্বার অফ গুলশান ক্লাব আমরা ইনফর্মড হয়েছে যে কোনো রেড অ্যালার্ট আছে। একটু আগে এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। নিউজটা শেয়ার বললো এরকম একটা অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট, সো সিকিউরিটি কনসার্ন, সো এই জন্য আর কি সবাই যেন টাইম মতো বাসায় চলে যায়। আজকে বিশেষভাবে এটা আমাদের চেকপোস্টটা সচরাচর প্রতিনিয়ত হয়, সেটাই তারই ধারাবাহিকতায় আজকের এই চেকপোস্ট। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং চট্টগ্রামে নগরের জামাল খান মোড় এলাকায় আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ইতিমধ্যেই আজ দুপুরের পর থেকে রাজধানীর যে অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূলত আমি একটু আপনাকে যদি একদম শুরুতেই বলি, গুলশান থানার যে ওসি, তার সাথে আমরা টেলিফোনে কথা বলেছি। তিনি মূলত বলেছেন যে ২৬শে মার্চ যে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে মূলত এই গুলশান এলাকার বা বনানী, বারিধারা এলাকার নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। তারা বলেছেন যে যেহেতু তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের কাছে কিছু খবর আছে যে সম্প্রতি সময় নিউজিল্যান্ডে যেভাবে হামলা হয়েছে বা বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীর উপরে হামলা হয়েছে, সেগুলোকে মাথায় রেখে তারা যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী, কোনো জঙ্গি গোষ্ঠী এসব হামলা করতে না পারে, তার জন্য তারা এসব প্রস্তুতি নিয়েছেন। এবং আপনি দেখছেন এখানে কিন্তু এই গুলশানে যে ডিপ্লোম্যাটিক জোন বলা হয়, গুলশান ২ এর ঠিক পরেই সেখানে ঢোকার মুখে এটি কিন্তু এই চেকপোস্টটি সবসময় থাকে। তবে আজকে কিন্তু এর যে কার্যক্রম বা পরিধি সেটি বাড়ানো হয়েছে, এখানে পুলিশ সংখ্যা বাড়ানো হয়েছে। ঠিক একইভাবে বাম পাশে আমি দেখাই, যারা সাধারণ রাস্তাঘাট থেকে চলাফেরা করছে, যদি কাউকে সন্দেহ হয়, ব্যাগ থাকে, তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে, তাদেরকেও দেখা হচ্ছে। মূলত একটি সামগ্রিকভাবে যাতে কোনো ধরনের কোনো অপশক্তি, কোনো অপচেষ্টাও করতে না পারে, সে কারণে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে এটি যেমন একটি রেগুলার চেকপোস্ট, এর বাইরে আরও বিভিন্ন পয়েন্টে নতুন করে চেকপোস্ট বসানো হয়েছে। সর্বোচ্চ সংখ্যক পুলিশ বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। এবং আমরা আরও বিভিন্নভাবে আমাদের যারা সহকর্মী তাদের মাধ্যমে জানতে পেরেছি, ঢাকার আরও অন্যান্য জায়গায় পুলিশের যে বিশেষ বাহিনী রয়েছে, সোয়াত কিংবা র্যাবের একটি আলাদা বাহিনী
বাহিনী রয়েছে তারাও কিন্তু মাঠ পর্যায়ে নেমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আপনি দেখছেন একটি সিএনজি কি কিন্তু এখন এখানে থামিয়ে পুলিশ সদস্যরা চেক করছেন। মূলত আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, নিউজিল্যান্ডে, লন্ডনে। তো এই সবগুলো বিষয় মাথায় রেখে বাংলাদেশে যাতে এই ধরনের কোনো অপচেষ্টা না হতে পারে তার জন্য কিন্তু এত বিপুল পরিমাণ একটি যে পদক্ষেপ নিরাপত্তার ক্ষেত্রে তা কিন্তু নেওয়া হয়েছে। এবং আমি আপনাকে বলে রাখি, এই গুলশান এলাকায় কিন্তু বিপুল সংখ্যক যারা বিদেশি রয়েছে, বিভিন্ন দেশের যারা বাংলাদেশে কাজ করতে আসেন, তারা কিন্তু মূলত এই এরিয়াগুলোতেই থাকে, গুলশান, বনানী, বারিধারা। তো তাদেরকেও সর্বোচ্চ নিরাপত্তার চাদরে রাখা হয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এই এলাকায় বিভিন্ন যে অভিজাত হোটেলগুলো রয়েছে, 5 স্টার, 3 স্টার, 4 স্টার, আমরা সেখানে গিয়ে কথা বলেছি। তারা বলেছেন তাদের হোটেলে যেসব অতিথি রয়েছে তাদেরকেও তাদেরকে সর্বোচ্চ তারা নিরাপত্তা দিচ্ছেন। এবং তারা বলছেন তাদের হোটেলে যারা রয়েছে তাদের কোনোভাবেই কোনো ধরনের হুমকির মধ্যে তারা পড়তে দিবেন না, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে তারা তাদেরকে ঢেকে রেখেছেন। তো এক কথা যদি বলি, অনেক আশঙ্কা রয়েছে, থ্রেট রয়েছে, কিন্তু তার বিপরীতে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। রাব্বি। হ্যাঁ, ধন্যবাদ রাকিব। রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামও কিন্তু অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক সন্ধ্যা 7:30টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি নির্দেশনা দিয়েছে থানাগুলোকে। তারা বলেছে নগরের যতগুলি গুরুত্বপূর্ণ মোড় রয়েছে প্রতিটি মোড়ে যেন পুলিশ অবস্থান নেয় এবং তারা যেন তল্লাশি করে সন্দেহভাজন ব্যক্তি, সন্দেহভাজন যানবাহন সবগুলিতে তল্লাশি করতে হবে। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নগরের যত গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, বিশেষ করে জামাল খান, টাইগার পাস, জিসি মোড় হয়ে পুরো এলাকা, যত পুরো চট্টগ্রাম শহর যে 50টি গুরুত্বপূর্ণ মতো মোড় রয়েছে, প্রতিটি মোড়ে কিন্তু এভাবে সশস্ত্র অবস্থান নিচ্ছে পুলিশ সদস্যরা এবং তারা যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন ঊর্ধ্বতনতে, যেহেতু রাজধানী ঢাকার গুলশান এলাকায় একটা অপ্রীতিকর ঘটনার একটা আশঙ্কা করা হচ্ছিল এবং তার প্রেক্ষিতে যদি এটা ক্যামোফ্লেক্স না হয় বা চট্টগ্রামে হয়তো এরকম কোনো ঘটনা না ঘটে, তারই অংশ হিসাবে তারা কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করেছে। ঠিক সন্ধ্যে 7:30টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এই নির্দেশনাটি আসে প্রতিটি থানা এলাকায় এবং বলা হয়েছে প্রতিটি থানা, প্রতিটি ইউনিট তারা রাস্তায় নামবে এবং রাত 8টা থেকে একযোগে তারা যানবাহন তল্লাশি করবে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করবে, বিশেষ করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এই বিজয় স্বাধীনতা দিবস উপলক্ষে না ঘটে। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক নগরের জামাল খান, টাইগার পাস যতগুলো গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু এরকম 15 থেকে 20 জন, কোথাও 30 জনের মতো পুলিশ সদস্য অবস্থান নিয়ে তারা সন্দেহভাজন ব্যক্তি এবং সন্দেহভাজন যানবাহন সবগুলি তারা তল্লাশি করছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু তারা অপ্রীতিকর ঘটনার কোনো খবর পায়নি এবং কাউকে তারা আটক করেনি, শুধুমাত্র দেহ তল্লাশির পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত একটা জিনিস নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে এই তল্লাশির সময় যানবাহন চলাচল যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, সে বিষয়টি মাথা রাখার জন্য মাঠ পর্যায়ে পুলিশ যারা কর্মরত রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো বলা চলে রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। এটি ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সন্ত্রাসী হামলার আশঙ্কায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে রিপোর্টার কমল দে এবং এর আগে ঢাকার গুলশান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এদিকে নিউজিল্যান্ডের ঘটনার পর বাংলাদেশে বাড়তি সতর্কতা হিসেবে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি। টেলিফোনে তিনি সময় সংবাদকে একথা বলেন। এক সপ্তাহ যাবত ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে ইনসিডেন্ট হচ্ছে, আর একদিন পরে আমাদের হলো স্বাধীনতা দিবস, যার জন্য আমরা নিরাপত্তাটা জোরদার করেছি যে কোনো ইনসিডেন্ট আমার এই এলাকায় না হয়। জঙ্গি হামলা আমার কাছে এই মুহূর্তে স্পেসিফিক থ্রেট নাই। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 4টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। পরে প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি 3 বাহিনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীকে বিভিন্ন সমরাস্ত্রের বিষয়ে অবহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা। প্রদর্শনীর উদ্বোধনীতে প্যারাট্রুপাররা প্যারাশুট থেকে মাটিতে নেমে প্রধানমন্ত্রীকে সালাম জানায়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 7 দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীটি আগামী 26শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ দফায় 25 জেলার 116টি উপজেলায় ভোট গ্রহণ হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর ফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে বেসরকারিভাবে নির্বাচিতদের ফল ঘোষণা করা হবে। বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 358 জন, ভাইস চেয়ারম্যান পদে 604 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 414 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে 33 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বারবার অদল বদলের ঘটনা জাতীয় পার্টিতে নতুন নয় বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে জিএম কাদেরকে সরিয়ে দেয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছেন তারা। শীর্ষ নেতাদের কেউ কেউ আবার মনে করেন দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয়ের ঘাটতি ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বারবার শীর্ষ পদে এমন হুটহাট রদবদল দলটিকে সাধারণ মানুষের তামাশার পাত্রে পরিণত করেছে। এছাড়াও এর মাধ্যমে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য তাদের। মৌসুম ইসলামের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এর রেশ কাটতে না কাটতেই হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে তার উত্তরসূরি করার ঘোষণা দেন। কিন্তু মাস তিনেকের মাথায় আবারও সিদ্ধান্তে পরিবর্তন এনে নাটকীয়তার জন্ম দিল দলটি। এবার জিএম কাদেরকে শুধু উত্তরসূরি নয়, দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সরিয়ে দেওয়া হলো দলের কো চেয়ারম্যান এবং সংসদ উপনেতার পদ থেকেও। সব মিলিয়ে জাতি আবারও দেখল জাতীয় পার্টির নাটকীয়তা। দলীয় দায়িত্ব পালনে জিএম কাদেরের সমন্বয় ঘাটতি ছিল বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। আমরা অনেকবার বলেছি যে পার্লামেন্টের পার্টির মিটিং দেওয়ার জন্য এবং এই পার্লামেন্টের ভিতরে অপোজিশন হিসেবে আমরা বক্তব্য কী হবে, কোন লাইনে আমরা বক্তব্য দেবো, এগুলো সমন্বয় করার জন্য সেটা উনি হয়তো সময় পান না, সেই জন্য সেটা বোধহয় তিনি ওইভাবে করতে পারেন না। জিএম কাদের সাহেবের কো চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যানই করেছিলেন। এটা গঠনতন্ত্রে এই ধরনের কোনো প্রভিশন ছিল না, উনি করেছিলেন এবং সেই সময় আমরাও এটাকে অ্যাকসেপ্ট করেছিলাম। অন্যদিকে বারবার দলের শীর্ষ পদের এমন অদল বদলের সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আমি নির্বাচনের 15 দিন আগে চলে গেলাম, আবার এই যে 3 মাস পরে এগুলাও দলের ভিতরে দলের স্বার্থে যখন উনি প্রয়োজন মনে করেন সেই অনুভবটা উনিই করেন, আর কেউ বুঝবে না। এটা একটা চমকও যদি হয় তা সেটাকে কেন বিবেচনা করেন না আপনারা? তবে ভিন্নমত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে বারবার দলের শীর্ষ পদে রদবদল এনে দলটির স্বৈরতান্ত্রিক মনোভাবই প্রকাশ পাচ্ছে জাতির কাছে। এরশাদ সরকারের শাসনামলে যেভাবে তিনি চালাতেন, সকালে একজন মন্ত্রী হলেন, বিকালবেলা আরেকজন মন্ত্রী নাই, তো একই ধরনের সংস্কৃতি তিনি কিন্তু দল চালানোর ক্ষেত্রে চালু রাখছেন। তো আমার কাছে যেটা মনে হয় যে বিরোধটা আসলে তাদের আভ্যন্তরীণ, এবং এই বিরোধ আভ্যন্তরীণ পাশাপাশি পারিবারিক। এই বিশ্লেষক আরও মনে করেন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি অনেক আগেই সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। এবার সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও দলটি জনগণের আস্থা সংকটে ভুগবে। হুসেইন মোহাম্মদ এরশাদের অনুপস্থিতিতে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের উত্তরসূরি করার সিদ্ধান্ত নেওয়ার মাস তিনেকের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো দলের চেয়ারম্যান। এই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই ভাবতে চান দলের নেতাকর্মীরা। তবে জাতীয় পার্টির ভবিষ্যৎ কর্ণধার কে হবে সেই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নেতাকর্মী কারো কাছ থেকেই। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় 5 দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। এটা কিন্তু অ্যাক্সিডেন্ট না, এটা হত্যা। এই হত্যার আমরা বিচার চাই। প্রশাসনকে এই ব্যাপারে শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে হবে। আমরা এই বাস মালিক সমিতি যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হয় আমরা আমাদের আন্দোলন চালাবো। যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ক্লিন মার্ডার, চার্জ উইল বি মার্ডার। এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক করতে হবে। এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকে অনেকেরই পরীক্ষা ছিল, ক্লাস ছিল, যে ফাইনাল পরীক্ষা, এবং ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না, শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই। তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে, এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না। এ ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে। সময় সংবাদ, সিলেট। ট্রাফিক সপ্তাহের পরও সড়কে ফেরেনি শৃঙ্খলা। প্রতিদিনই দুর্ঘটনায় ঝরছে প্রাণ। এর মধ্যেই বিভিন্ন সময় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে যাত্রীদের হত্যার অভিযোগ ওঠে বাসের হেলপারের বিরুদ্ধে। সড়ক মহাসড়কের এমন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আজকের আলোচনায় আমরা কথা বলবো মূলত সড়ক দুর্ঘটনা নিয়ে। আসলে আমরা দেশ জুড়েই কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা এখন কিন্তু একটা বলতে গেলে মূর্তমান আতঙ্কে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই কিন্তু আমরা টেলিভিশন কিংবা সংবাদপত্রে পাতায় চোখ রাখলেই কিন্তু সবসময় আমরা এই দুর্ঘটনার খবরগুলো পাচ্ছি, এবং যার কারণে যে আসলে দেখা দিচ্ছে রাজধানী কেন্দ্রিক, রাজধানীতে যে যানবাহনগুলো চলাচল করে সেগুলোতে রাজধানীতে যেমন দুর্ঘটনা ঘটছে, তেমনি ঠিক উল্টা পাশে চিন্তা করতে গেলে কিন্তু দেশ জুড়ে, সারা দেশ জুড়ে অর্থাৎ জেলা শহরগুলোতে আছে, বিশেষ করে মহাসড়কগুলোও কিন্তু আসলে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিনিয়তই আসলে এখানে এই মৃত্যুর মিছিল। আমার সঙ্গে আজকে কিন্তু অতিথি হিসেবে আছেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের কাজ করেন সহযোগী অধ্যাপক সাইফুল নেওয়াজ। আপনার কাছে জানতে চাবো আসলে এই দুর্ঘটনা থেকে আসলে মুক্তির উপায় কি? ধন্যবাদ। আসলে আমি যেটা মনে করি দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা কাজ করছি বা সরকারের অনেক সুপারিশও আছে, বাট আমি মনে করি এখন একটু সদিচ্ছার প্রয়োজন আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত ঢাকা শহরের মূল যে সমস্যাটা আপনার গণপরিবহনের বিশৃঙ্খলা, এটা নিয়ে কিন্তু আসলে ঠিকভাবে কাজ করা হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরেই সুপারিশ দিয়ে যাচ্ছি, বাট এর এখনও কিন্তু বিশৃঙ্খলার একটা অবস্থাতে রয়েছে। পাশাপাশি মহাসড়কের ক্ষেত্রে যদি আমি বলি, আপনি যেভাবে বলছিলেন যে একটা মহাসড়কের সবচেয়ে বড় সমস্যা গতি, বাট এই গতি কমানোর জন্য ডিজিটাল বা টেকনোলজির যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু দেখা যায় আমরা নিচ্ছি না। আমরা এখনো পর্যন্ত কিন্তু তথাকথিত ম্যানুয়াল মেথডেই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার গাড়িকে কন্ট্রোল করার জন্য বা স্পিড মাপার জন্য। আদারওয়াইজ উন্নত বিশ্বের যদি এক্সাম্পলগুলো আমরা নিয়ে থাকি, তারা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মোড়ে মোড়ে স্পিড ক্যামেরার মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করে ফেলছে। ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো তারা কিন্তু ঠিকভাবে আপনার মেনটেন করতে পারছে। কারণ হচ্ছে কোনো চালক ইভেন যদি রাস্তায় কোনো পুলিশ নাও থাকে সে আইনটা মানছে, কারণ হচ্ছে যে কেউ না কেউ তাকে অবজার্ভ করছে। বাট এই ব্যবস্থাগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত বারবার বলা সত্ত্বেও আমরা টেকনোলজির দিকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র ম্যানুয়াল মেথডে, আমরা শুধুমাত্র গায়েগত রেখে কাজ করতে চাচ্ছি। এভাবে আসলে সেই টেকনিক্যাল দিকের কথা যে বললেন, সেই টেকনিক্যাল দিকটা আসলে সাফল্য পেতে বা টেকনিক্যাল দিকটা অ্যাপ্লাই করতে আসলে আমরা কতখানি সক্ষম, কারিগরি দিক থেকে বলেন বা এমনি অন্যান্য বিষয়গুলো যদি বলেন, আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা বা সার্বিক পরিস্থিতি বিবেচনা? ধন্যবাদ। এটা খুবই সম্ভব, কারণ হচ্ছে বাংলাদেশেরই কিছু কিছু কোম্পানি তারা কিন্তু তাদের ভেহিকেল টেকনোলজি বা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম নিয়ে এসেছে, যেটা কিনা আমি আমার গাড়িটা কোথায় আছে, কোন স্পিডে চলছে, যে কেউ কিন্তু জানতে পারে। আমি মনে করি এখন দরকার সদিচ্ছা। টেকনোলজি কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল এবং সক্ষম আমরা এটা ব্যবহার করতে। আমাদের জন্য এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে একটা নির্দেশনা, যে আমাদের অ্যাটলিস্ট গণপরিবহনগুলোতে যদি আমরা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং
স্পিড মাপার জন্য স্পিড গভর্নর যদি আমরা আনতে পারি, তাহলে দেখা যাবে যে এই গতি নিয়ন্ত্রণ আমরা করে ফেলতে পারবো। পাশাপাশি আমি মনে করি পথচারীদের জন্য বা যাত্রীদেরও সচেতনতা একটা বড় অভাবের জায়গা রয়েছে। কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখনো পর্যন্ত সরকার যেমন ব্যবস্থা ঠিকভাবে দিতে পারেনি, পাশাপাশি মানুষও কিন্তু দেখা যায় যদি ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিংগুলো থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো ব্যবহার করছে না। এটা কিন্তু অর্থাৎ এটা উভয়মুখী একটা সমস্যার ভিতরে আমরা রয়েছি। এটা কিন্তু বারবার বিভিন্নভাবে বলা হচ্ছে। আমি মনে করি এখন হচ্ছে কাজের সময়, যেটা হচ্ছে আমরা যদি খুব স্পেসিফিক কিছু আশু করণীয় নির্ধারণ করে যদি আমরা আগে টেকনোলজিগুলো আনলাম, সাপোর্টও দিতে হবে, আইনটাকেও আমরা ঠিকভাবে প্রয়োগ করতে হবে, এবং সর্বোপরি আমি মনে করি যদি আমরা যাত্রীদের জন্যে, পথচারীর জন্যে যদি আমরা আইনটাকে প্রয়োগ করতে পারি, যেমন কোনো পথচারী যদি আপনার রাস্তা পার হয় তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এইভাবে যদি আমরা আগাই, তাহলে সেক্ষেত্রে সেই বিষয়গুলো যদি আমি বলি, আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে বারবারই বলা হয় রোড ইঞ্জিনিয়ারিং এর কথা, যে সড়কের অবস্থাও যে চালক যারা রয়েছে চালক বান্ধব নয়, তো সেই বিষয়টি যদি একটু চিন্তা করি যে সেই চালক বান্ধব সড়ক, এবং পাশাপাশি আরেকটা যদি বলি অবকাঠামোগত, আমি যদি অবকাঠামো বলতে যদি পরিবহনের কথা বলি, যে পরিবহনগুলো আসলে আমাদের যে আমি আজকে বেশ কিছু জায়গায় দেখেছি বেশ কিছু গাড়ি দিয়ে তাদের ফিটনেস সার্টিফিকেট রয়েছে, বাট খালি চোখে সাদা চোখে দেখলেই বোঝা যায় দে আর নট ফিট। বুঝতে পারছি, ধন্যবাদ। যে বিষয়টা হচ্ছে যে বিশেষ করে গণপরিবহনের ক্ষেত্রে যেখানে অনেক মানুষ চলাচল করে, পৃথিবীর বিভিন্ন দেশে গণপরিবহন 6 মাস পর পর ফিটনেস নিতে হয়। কারণ আমাদের দেশের নিয়ম অনুযায়ী একটা চালক একবার নেওয়ার পর পরের দিনই সে নষ্ট হতে পারে, একটা গাড়ি একটা ফিটনেস নেওয়ার পর পরের কিছুদিন পরে সে নষ্ট হতে পারে। বাট এটাকে চেকিং করার জন্য প্রথমত হচ্ছে যে কোনো ব্যবস্থা নেই, দ্বিতীয় হচ্ছে অনেক গাড়ি আমরা দেখি যেমন ইন্ডিকেটরটা থাকে অনেক উপরে, ইন্ডিকেটরটা নষ্ট থাকে, আপনার টায়ারটা দুর্বল থাকে বা টায়ারটা রাবারিং করা থাকে, ফাটা টায়ার থাকে, এটা দিয়ে চলছে। চালক হয়তো অনেক সময় মালিককে ঠিক করে দিতে পারে, মালিক কিন্তু সেটা গা করছে না। আবার অনেক সময় দেখা যায় পুলিশও কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করছে না বা এই বিষয় চেক করছে না। আমরা পুলিশ কিন্তু শুধুমাত্র কাগজপত্র চেক করি, বাট একটা গাড়ি ফিট কিনা, যে বিষয়টা আপনি বললেন যে এই গাড়িতে আপনার যাত্রী সিট সংখ্যা বাড়ানো হয়েছে কিনা, অ্যাঙ্গেল বার আছে কিনা, এই গাড়িটা আপনার ওয়াইপারটা ঠিক আছে কিনা, হেডলাইট ঠিক আছে কিনা, এই বিষয়গুলো চেক করার যে বিষয়, এটা কিন্তু আমাদের একেবারেই অপ্রতুল। শুধু তাই না, যিনি চালাচ্ছেন তিনি সুস্থ আছেন কিনা মানসিকভাবে শারীরিকভাবে, এই বিষয়টা চেক করার জন্য কিন্তু খুবই দরকার। এটা র্যান্ডমলি যদি আমরা করি তাহলে একটা সচেতনতা আসবে, মালিকেরও যেমন একটা সচেতনতা আসবে, চালকেরও আসবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে এটা আমাদের শুধুমাত্র আমরা মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে হবে না, কিভাবে সে চেক করতে হবে সেই মেকানিজম আমাদের ডেভেলপ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের সঙ্গে একজন ট্রাফিক কর্মকর্তা রয়েছে জুলফিকার আলী। আপনার কাছে জানতে চাচ্ছি যে যেমনটি বলছিল দুর্ঘটনার কারণ আসলে আপনাদের চোখে দেখলে আপনার কাছে আমি প্রথমে জানতে যাবো, প্রথম প্রশ্ন যে দুর্ঘটনার মূল কারণগুলো কি, সড়কে মহাসড়কে হোক, তারা তো এদের নিয়ে কাজ করে। হ্যাঁ দেখুন, আমরা ট্রাফিকে কাজ করতে গিয়ে দেখেছি দুর্ঘটনার মেইন কারণ হচ্ছে, প্রথমে আমরা যে জিনিসটা দেখি চালকের অদক্ষতা। চালক যদি অদক্ষ হয়, কারণ মেইন যে ড্রাইভিং সিটে যে বসে থাকে, যে ড্রাইভিং হুইলটা যে ড্রাইভ করে, সে চালক যদি অদক্ষ হয়, তার যদি প্রপার যদি ট্রেনিংয়ের অভাব থাকে এবং সে যদি অদক্ষ ড্রাইভার হয়, তার কাছে যদি গাড়িকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের সড়কে সে বিশৃঙ্খলা তৈরি করবে, সে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করতে পারে আর কি। তারপর আরেকটা যে জিনিসটা আমরা বেশি আমাদের চোখে ধরা পড়ে, সেটা হচ্ছে যে যত্রতত্র যে রাস্তাঘাট পার হওয়ার যে বিষয়গুলো থাকে আর কি। আমাদের সাধারণ যে মানুষগুলো, সাধারণ যে জনগণ রাস্তায় যারা আসে, রাস্তায় আসলেই তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অতি ব্যস্ত হয়ে যায়। হয়তো তাদের তাড়া থাকে কর্মক্ষেত্রে যাওয়ার, অথবা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার একটা তাড়া থাকে আর কি। তারা এত ব্যস্ত হয়ে যায় যে দ্রুত তারা গন্তব্যে পৌঁছানোর জন্য তড়িঘড়ি করে আর কি। রাস্তায় আসার ক্ষেত্রে এই তড়িঘড়ি দেখানো এবং প্রপারলি তারা যদি রাস্তা পার না হয়, যেখানে ফুটওভার ব্রিজ আছে, আমাদের একটা নির্দেশনা আছে আর কি, যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানে তার 100 মিটারের মধ্যে কেউ পায়ে হেঁটে রাস্তা ক্রস করতে পারবে না। কিন্তু আমরা আসলে খুব ব্যর্থ হয়ে যাই যে প্রত্যেকটা জায়গা থেকে গ্যাপ পেলেই লোকজন। সেক্ষেত্রে সচেতনতার কথা আপনি বলছেন, আরেকটা কথা বললেন যে আগে দক্ষ চালকের কথা। আমার সঙ্গে যে সাইফুল্লাহ আছেন উনিও কিন্তু এই বিষয়টিও টানছিলেন যে চালকের দক্ষতা, সেই দক্ষ চালক তৈরি করার ক্ষেত্রে যে সরকারের যে অর্গানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের আসলে এখনো তারা কি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না কেন? না, আপনি জানেন যে আমাদের ঢাকাতে যে পরিমাণ গাড়ি আছে, আমাদের কিন্তু সেই পরিমাণ দক্ষ চালক আমরা এখনো তৈরি করতে পারিনি। সেখানে কি আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাস্তবতাটা আমাদের চাহিদার তুলনায়, চালকদের যে চাহিদা রয়েছে তার তুলনায় কিন্তু আমাদের চালকের যোগানটা কম, যার কারণে আমরা এই যে
গণপরিবহন, বিশেষ করে গণপরিবহনের যে চালকগুলোকে আমরা, যাদের কাছে আমাদের এই গাড়িটা তুলে দিচ্ছি, তার হাতে কিন্তু আমাদের 40-50 জন, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 70-80 জন করে আমাদের যাত্রী থাকে। সেই অদক্ষ একজন চালকের কাছে, যার ড্রাইভিং লাইসেন্স হয়তো নাই, অথবা তার কোনো একটা মানে সে অদক্ষ একটা চালক আমরা বলতে পারি, তার কাছে আমরা কিন্তু এটা দিয়ে দিই। আমি আপনার আজকে যে মোবাইল কোর্ট পরিচালনা করলেন, আমি সেখানে আপনাদের যে পরিচালনার পুরো কার্যক্রমটা দেখলাম। তো সেই জায়গায় যে আমার কাছে একটা জিনিস প্রশ্ন জাগে যে মামলার বিষয়টা আমরা দেখছি, দিচ্ছেন আপনারা মামলা দিচ্ছেন, সেই মামলা না ভাঙিয়ে মামলা দেখিয়ে এই অদক্ষ চালকগুলো একটা লাইসেন্সের এগেনস্টে 3-4টা করে মামলা জমে যাচ্ছে, সেই মামলা নিয়েই সে চালাচ্ছে। তো এর বিরুদ্ধে শুধু মামলাই, এর বাইরে কোনো গিয়ে আপনারা আসলে ব্যবস্থা নিতে পারছেন না কেন বা নিচ্ছেন না কেন? আমরা আসলে মামলাই কিন্তু সমাধান না, মামলাই কিন্তু একক কোনো সমাধান না। আমরা মামলা দিচ্ছি জাস্ট আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমরা তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনতে চাচ্ছি আর কি। আমাদের যে ডিএমপি কমিশনার মহোদয় যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, আমাদেরকে উনি কিন্তু মামলা দেওয়ার জন্য নির্দেশ করেন না, আমাদেরকে নির্দেশ করেছেন কোনো ফিটনেসবিহীন, যে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো গাড়ির রুট পারমিট নাই, সে গাড়ি কোনোভাবে রাস্তায় থাকবে না। আমাদেরকে রাস্তা থেকে তাদেরকে কিক আউট করে বাইরে বের করে দিতে হবে। সে কোনোভাবে যেন রাস্তায় এসে সে গাড়ি না চালাতে পারে, আমাদেরকে এইভাবে বলা। আমি কিন্তু আজকে দেখেছি যে মোবাইল কোর্টে, আমি একটু বলি যে ড্রাইভাররা অনুরোধ করছে, আচ্ছা ঠিক আছে ডাম্পিংয়ে দিন না, আমাকে একটা কেস দেন, প্রয়োজন হলে বেশি করে বড় করে কেস দেন। বা আর একটা বিষয়, তাদের যে অভিযোগটা ছিল, আমি যখন তাদের কাছে জানতে চেয়েছি যে আপনারা এই ধরনের গাড়ি নিয়ে কেন বেরোচ্ছেন, তখন কিন্তু তারা বলছে মালিকদের, আমরা জানি না, আমরা মালিককে বুঝি, মালিকরা বলি। তো আপনারা কাজ করছেন, আপনারা যেমন বলছেন অন্যান্য প্রতিষ্ঠানগুলোও কাজ করছে, তাহলে কি পরিবহন সেক্টরেরা বা পরিবহন সেক্টরের মালিকরা এত বড় শক্তিশালী যে তারা আসলে কোনো কিছু তোয়াক্কা না করে রাস্তায় নেমে যাচ্ছে? না, আমরা আসলে কে কত শক্তিশালী বিষয়টা আমরা এটা আমাদের হিসাবের মধ্যে আনছি না আর কি। আমাদের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, সড়ককে নিরাপদ করতে হবে। আপনি জানেন, সড়ক নিরাপদ থাকলে এই বাংলাদেশ নিরাপদ থাকে আর কি। আমরা সড়ককে নিরাপদ করার জন্য আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা আছে এবং এটা অব্যাহত। এই যে সাইফুল নাথ, আপনার কাছে একটু আসবো, উনি যেমন বলছেন চেষ্টার কথা, আপনারাও দেখছি আপনারা কাজ করছেন, আসলে এই চেষ্টা আসলে তারা বলছেন তারা যে চেষ্টা করছেন, তো এই তাদের যে এই চেষ্টার সঙ্গে বাস্তবতার ফারাকটা কেন থেকে যাচ্ছে, ফারাকটা বুঝছে না কেন, নাকি এটা প্রপার হইতে হচ্ছে না? এই জায়গায় আমি বলবো পুলিশ সাধারণত যে চেষ্টাটা করে অনেকটা শৃঙ্খলা ওরিয়েন্টেড বাট সেফটি ওরিয়েন্টেড, যেটা ফর ইনস্ট্যান্স আপনি বেশিরভাগ চেকিংগুলাই হচ্ছে ছোট ছোট গাড়ির ক্ষেত্রে, বড় গাড়ির ক্ষেত্রে চেকিংগুলো সচরাচর খুব কম হয়ে থাকে। বিশেষ করে আমরা আস্তে আস্তে দেখলাম অনেক গাড়ির টায়ারটা ফাটা, রাবারিং করা, আমরা আলোচনা করছিলাম, দেখা গেছে এই গাড়িগুলো কিন্তু প্রতিনিয়তই চলছে, বাট এইটা যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আমরা এগুলোতে হয়তো কিছুদিন নজর দিচ্ছি, বাট আদারওয়াইজ একটা গাড়ির সেফটির জন্য, একটা গাড়ি ব্রেক ফেল হবে, টায়ার বাস্ট হতে পারে, এই বিষয়গুলো কিন্তু চেকিংয়ের খুব একটা বিষয় আসে না। আমরা যদি শুধুমাত্র কাগজপত্র দেখি, লাইসেন্স আছে কিনা, ফিটনেস আছে কিনা, তাহলে কিন্তু সেটা শৃঙ্খলা আসবে, বাট নিরাপদ হবে এই বিষয়ের জন্য। সুশৃঙ্খল সড়ক নিশ্চিতের পাশাপাশি আসলে নিরাপদ সড়ক আছে, সেক্ষেত্রে সেই লক্ষ্য আপনারা যে কাজ করছেন দৃশ্যমান আমরাও দেখছি, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে আমরা কতদিন আমরা ছবি ছোট করে বলবো, আমরা আসলে আমাদের চেষ্টা অব্যাহত আছে, কিন্তু আপনারা দেখেছেন যে এখন কিন্তু গাড়ির পরিমাণ রাস্তায় অনেক কমে গিয়েছে আর কি। আমরা যখন বিশেষ কোনো সপ্তাহ আমাদের কাছে শৃঙ্খলা ট্রাফিক, তো আমরা যখন খুব বেগবান করি, রাইট, যখন আমরা করি তখন ওই গাড়িগুলো আর রাস্তায় ওরা আসে না, ওরা কিভাবে টের পেয়ে যায়, যার কারণে আমরা 100% এটা করতে পারছি না আর কি, এই কারণটার কারণে। ধন্যবাদ সাইফুল নাথ। এতক্ষণ আমরা আসলে শুনছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে কারণের কথা শুনছিলাম, কিভাবে সড়ক শৃঙ্খলা ফেরাতে হবে, কিভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করা হবে, সে ব্যাপারেও তাদের কর্তৃপক্ষের কাছ থেকে শুনলাম। তো আমরা আশা করি হয়তোবা এই সময়টা পেরিয়ে আমরা খুব শিগগিরই যে আমাদের সেই কাঙ্ক্ষিত নিরাপদ সড়ক, সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই নিরাপদ সড়কে নিশ্চিত হবে আমাদের শুধু রাজধানী নয়, পুরো গোটা দেশ জুড়ে। তো রাব্বি, এই ছিল এখনকার মতো। সড়কে শৃঙ্খলা ফেরানোর নানা দিক নিয়ে আলোচনা করতে খিলক্ষেত এলাকা থেকে আলোচকদের সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লেমন। শিক্ষামন্ত্রীর আশ্বাসে 1 মাসের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন নন এমপিও শিক্ষকরা।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচিতে উপস্থিত হয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বিবেচনা করে আগামী 1.5 মাসের মধ্যে এমপিও ভুক্তির দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এর আগে 6ষ্ঠ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করার দাবি জানান তারা। শিক্ষকরা জানিয়েছেন 2006 সাল থেকে এমপিওর দাবিতে বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন তারা, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার। গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি। এবং মৌলভীবাজারে বাস থেকে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা মা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।